150টিরও বেশি দেশ জুড়ে একটি মেগা প্রকল্প, একটি নতুন বিমানবন্দর, মোটরওয়ে এবং সমুদ্র বন্দরগুলোর প্রতিশ্রুতি দেয় এবং এটি ভবিষ্যতে দুবাই, সিঙ্গাপুর নির্মাণের স্বপ্ন দেখায়। কিন্তু আজ এই দেশগুলোতে এই মেগা প্রকল্পগুলো অসম্পূর্ণ এবং ছিন্নভিন্ন। কিছু ঋণের বোঝায় চাপা পড়ে, আবার অন্যগুলো ধ্বংসের অবস্থা উপস্থাপন করে। এটি ছিল চীনের বৃহত্তম গ্লোবাল মেগা প্রজেক্ট, যাকে বলা হয় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। একসময় প্রজেক্ট অফ দ্য সেঞ্চুরি নামে পরিচিত ছিল। এটি এখন একটি জিওপলিটিক্যাল ডিজাস্টার নামে পরিচিত। যেসব দরিদ্র দেশগুলোকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত কি কারণে মানুষ চীনের মতো পরাশক্তি দেশের দিকে আঙ্গুল তুলেছে, আজকের এপিসোডে আমরা বিস্তারিত জানব। 2013 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যখন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ মানে BRI ঘোষণা করেছিল, তখন এটিকে শতাব্দীর সবচেয়ে বড় পরিকল্পনা হিসেবে স্বাগতম জানানো হয়েছিল। এর লক্ষ্য ছিল রেলপথ, মহাসড়ক এবং বন্দরগুলোর মাধ্যমে এশিয়া, আফ্রিকা এবং ইউরোপকে সংযুক্ত করে একটি সিল্ক রুট তৈরি করা। চীনের লক্ষ্য ছিল দরিদ্র দেশগুলোকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া এবং চীনকে বিশ্ব নেতা হিসেবে উপস্থাপন করা। চীনের এই দৃষ্টিভঙ্গি বিশ্বকে অবাক করেছে। 140টিরও বেশি দেশ জুড়ে এই পরিকল্পনার আগ্রহ প্রকাশ করছে এবং অনেক দরিদ্র দেশ চীন থেকে ঋণ নিতে শুরু করেছে। অল্প সময়ের মধ্যে চীন এই প্রকল্পে $1.2 ট্রিলিয়ন বিনিয়োগ করেছে। তবে পশ্চিমা ব্যাংক এবং IMF ঝুঁকিপূর্ণ বিবেচনা করে যেসব দেশকে ঋণ দিতে অস্বীকৃতি জানিয়েছিল, চীন তাদের ঋণের আকারে এই অর্থ প্রদান করেছে। কিন্তু শীঘ্রই BRI এর বাস্তবতা ফুটে উঠতে শুরু করলো। এটি কেবল একটি অবকাঠামো প্রকল্প নয়, এটি ছিল চীনের ভূ-রাজনৈতিক এবং অর্থনৈতিক এজেন্ডা। চীনের শিল্প ক্ষমতা এতটাই উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল যে এটি বছরে লক্ষ লক্ষ প্রকৌশলী তৈরি করেছে। কিন্তু এই প্রকৌশলীদের চীনের চাকরির সাথে সামঞ্জস্য করা ছিল খুব কঠিন। ফলস্বরূপ চীন এই পণ্যগুলো রপ্তানি করতে এবং ভূ-রাজনৈতিক শক্তি বাড়ানোর পরিকল্পনা তৈরি করে। পরিকল্পনাটি ছিল BRI প্রকল্পের জন্য দরিদ্র দেশগুলোকে ঋণ দেওয়া এবং সেই প্রকল্পগুলিতে তাদের শিল্প সক্ষমতা বিনিয়োগের মাধ্যমে তারা তাদের নিজস্ব জনগণের উপকৃত করবে। BRI এর সবচেয়ে বড় ইস্যু হলো ঋণ ফাঁদ কূটনীতি। এর মানে হলো যে চীন দরিদ্র দেশগুলোকে এত বেশি ঋণ দিয়েছে যে তারা তাদের ঋণ পরিশোধ করতে পারেনি। তাদেরকে তাদের জমি বা গুরুত্বপূর্ণ অবকাঠামো চীনের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করেছে। এর সবচেয়ে বড় উদাহরণ হলো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার নেতারা ভারত মহাসাগরে একটি নতুন বন্দর তৈরি করলে দুবাইয়ের মতো একটি আঞ্চলিক বাণিজ্য কেন্দ্র তৈরি করতে পারবে বলে স্বপ্ন উপলব্ধি করেছিল। শ্রীলঙ্কার সমস্যা ছিল যে তাদের কাছে ইতিমধ্যে কলম্বো বন্দর ছিল, কিন্তু এটি একটি ট্রান্সশিপমেন্ট হাব যেখানে বড় জাহাজ থেকে ছোট জাহাজে কন্টেনার স্থাপন করা হতো। মালাক্কা রাজ্য থেকে সুইস কাল পর্যন্ত ব্যস্ত শিপিং রুটের একটি নতুন গভীর বন্দর নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে চীন শ্রীলঙ্কাকে প্রলুব্ধ করে, যার নাম হাম্বানটোটা বন্দর। শ্রীলঙ্কা যখন চীনের কাছ থেকে $1.3 মিলিয়ন ঋণ নেওয়ার সিদ্ধান্ত নেয়, তখন চীন একে একে শর্ত দেয়। শর্তগুলো ছিল শুধু চীন প্রতিষ্ঠানগুলোই বন্দর নির্মাণ করবে। ঋণের সুদ কম ছিল, কিন্তু ঋণ পরিশোধ না হলে প্রকল্পটি হাতিয়ে নেওয়ার ক্ষমতা ছিল চীনের। নির্মাণ সম্পন্ন হয়েছিল, কিন্তু হাম্বানটোটা বন্দর এখনো চালু হয়নি। সম্ভবত সমীক্ষায় দেখা গেছে সেখানে কোনো বন্দরের প্রয়োজন নেই। তদুপরি পরিস্থিতি এমন ছিল যে পুরো বছরে মাত্র 30 থেকে 40টি জাহাজ সেখানে থামে। এখন যেহেতু বন্দরটি চালু ছিল না, ঋণ পরিশোধও একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে 2017 সালে একটি চুক্তির অধীনে শ্রীলঙ্কা বন্দরটি একটি চীনা কোম্পানি 9 বছরের জন্য লিজে দিতে বাধ্য হয়েছিল। এখন বন্দরের সমস্ত রাজস্ব চীনে যায় এবং শ্রীলঙ্কা মূলত তার সার্বভৌমত্বের একটি অংশ হারিয়েছে। তবে এই ফাঁদে শ্রীলঙ্কা একা ছিল না। জিম্বাবুয়ে, আফ্রিকার একটি ছোট দেশ যেটি শুধুমাত্র তামা রপ্তানি করে টিকে আছে, তারাও সেই ফাঁদে বাঁধিয়েছিল। এর নেতারা অর্থনৈতিক অধিকারের স্বপ্ন দেখেন এবং চীনা ঋণের সাহায্যে অসংখ্য প্রকল্প চালু করেন। সেরা এই আখ্যান তাদের দেওয়া হয়েছিল। যদিও পশ্চিমা ঋণের শর্তগুলো খুবই কঠিন, তারা কখনোই চীনের ঋণের শর্তাবলীর খারাপ দিকগুলো বিবেচনা করেনি। শর্ত যা ঋণ পরিশোধ করতে না পারলে তাদের সম্পদ বাজেয়াপ্ত করার হুমকি দেয়। কিন্তু এই স্বপ্নগুলি একটি উচ্চ মূল্য এসেছিল। 2020 সাল নাগাদ চীন একাই জাম্বিয়া মোট ঋণের 43% ধারণ করে এবং 2020 সালে নভেম্বরে যখন কোভিড-19 মহামারী বাণিজ্য ও পর্যটনকে পঙ্গু করে দেয় এবং তামার চাহিদা হ্রাস করে, জাম্বিয়া দেউলিয়া হয়ে যায়। BRI বেশ কিছু পরিকল্পনাও করেছিল যা অকেজ ছিল। এগুলোকে বলা হয় হোয়াইট এলিফ্যান্ট প্রজেক্ট, যার অর্থ এমন প্রকল্পগুলো যেগুলো দেখতে দুর্দান্ত কিন্তু কোনো ব্যবহারিক সুবিধা নেই। মাউন্ট এড্রো একটি ইউরোপীয় দেশ 2014 সালে
চীন থেকে $1 মিলিয়ন ঋণ নিয়েছিল। এই ঋণের উদ্দেশ্য ছিল বার-বোলজার হাইওয়ে নির্মাণ করা। তবে প্রকল্পটি পরিকল্পনা এতটা দুর্বল ছিল যে পাহাড় কেটে মহাসড়ক নির্মাণ হলেও এই ক্ষুদ্র অংশে সব তহবিল শেষ হয়ে যায়। এখন মাত্র 41 কিলোমিটার রাস্তা আছে যা গন্তব্যে যায় না। এই সামান্য অংশের জন্য এত বেশি অর্থ ব্যয় করা হয়েছিল যে পুরো অর্থনীতি নড়েচড়ে বসেছিল। এখন মন্টিগ্রোর ঋণ তার জিডিপির 80% ছাড়িয়ে গেছে। এটি IMF এবং ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে সাহায্য দিতে বাধ্য হয়েছে। শ্রীলঙ্কা কাছাকাছি উন্নয়নের সুবিধার্থে হেবাল-টোটা বন্দরের কাছে এটি একটি বিমানবন্দর তৈরি করেছে। মাওলানা রাজাপাকসে আন্তর্জাতিক বিমানবন্দরটি চীন থেকে ঋণের অর্থায়নে $200 মিলিয়ন ব্যয় নির্মিত হয়েছিল। তবে কোনো এয়ারলাইন্স আগ্রহ নেয়নি বা কোনো যাত্রী আসেনি। আজ বিমানবন্দরটি খুবই কম ফ্লাইটের কারণে বিশ্বের সবচেয়ে খালি বিমানবন্দর হিসেবে পরিচিত। হাতি এবং অন্যান্য প্রাণীদের মাঝে মাঝে রানওয়েতে বিচরণ করতে দেখা যায়। দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে ইকুয়েডর নামে একটি ছোট দেশও BRI এর কপ্পরে পড়েছে। তাদের জ্বালানি সংকট সমাধানের জন্য তারা চীনের সহযোগিতায় $2.6 মিলিয়ন কোকা করে সিনক্লিয়ার বাঁধ নির্মাণ করে। যাই হোক, নির্মাণের সময় চীনা ঠিকাদাররা মানের উপেক্ষা করেছিল এবং পরে জানা যায় যে তারা কাজটি করার জন্য কর্মকর্তাদের ঘুষ দিয়েছিল। ফলস্বরূপ বাঁধের দেয়ালে এখনো 17,000 ফাটল রয়েছে। প্রকল্পটি যে কোনো মুহূর্তে ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে, যা শুধুমাত্র অর্থনৈতিক বিপর্যয় না, একটি বড় মানবিক ও পরিবেশগত সংকটের দিকে নিয়ে যেতে পারে। এরপর পাকিস্তানের পালা। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর CPEC পাকিস্তানের জন্য $60 মিলিয়ন প্রকল্প, বিদ্যুৎ, কর্মসংস্থান এবং উন্নয়নের আশা করেছিল, কিন্তু বেশিরভাগ প্রকল্পটি বিলম্বিত এবং ব্যর্থ হয়েছিল। গোয়াদরের মানুষ পানি, বিদ্যুৎ চীন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে। চাকরির প্রতিশ্রুতি অপূর্ণ থেকে যায় এবং পাকিস্তানের ঋণের বোঝা বাড়তে থাকে। বর্তমান অবস্থা হলো গোয়াদর বন্দর, যেটি আগে পাকিস্তানি কর্তৃপক্ষের মালিকাধীন ছিল, এখন চীনের মালিকাধীন। চীনারা তাদের রাজস্বের 19.1% নেয়, যেখানে পাকিস্তান পায় বাকি 9%। BRI এর সবচেয়ে বড় ধাক্কা খেয়েছিল যখন যোগদানকারী একমাত্র C7 সদস্য ইতালি তার প্রত্যাহার ঘোষণা করেছিল। চীন ইতালিকে সরাসরি নগদ ঋণ দেয়নি, তবে একটি সমঝোতা স্মারক MAO স্বাক্ষর করে যা চীনা বিনিয়োগ এবং বাণিজ্য চুক্তি প্রতিশ্রুতি দিয়েছে। যাই হোক, বেশিরভাগ প্রকল্প বাস্তবায়িত হতে ব্যর্থ হয়েছিল এবং ইতালি খুব কম অর্থনৈতিক সুবিধা পেয়েছে। তাই ইতালির পরে এটিকে একটি বিগ মিস্টেক বলে আখ্যা দেয় এবং BRI থেকে প্রত্যাহার করে নেয়। ইতালি ছাড়াও মালয়েশিয়া, মায়ানমার, বাংলাদেশ এবং নেপালের মতো দেশগুলো কিছু বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প বাতিল করেছে, যা তাদের শর্তাদি পুনরায় আলোচনা করেছে। এই ব্যর্থতার প্রক্রিয়া হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ বৈশ্বিক অবকাঠামো এবং বিনিয়োগের জন্য অংশীদারিত্ব PGI এবং ইউরোপের গ্লোবাল গেটওয়ে প্রোগ্রামের মতো বিকল্প উদ্যোগ করেছে। এই উদ্যোগগুলি চীনের অচল ব্যবস্থা এড়াতে স্বচ্ছ এবং স্বল্প ঋণের সুদ প্রতিশ্রুতি দেয়। তবে চীন রাশিয়া সম্পর্ককে শক্তিশালী করেছে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের পর বিচ্ছিন্ন বোধ করে রাশিয়া BRI এর মাধ্যমে চীনের কাছাকাছি আসতে চেয়েছিল। এটি একটি নতুন ভূরাজনৈতিক পথ তৈরি করেছে যা আমেরিকানদের আধিপত্যের জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। 10 বছর পর এবং $1 ট্রিলিয়ন পরে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় বৈদেশিক নীতি ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হয়। এই ব্যর্থতার সবচেয়ে বড় কারণ ছিল BRI কখনো উন্নয়নের জন্য নয়, বরং চীনের নিজস্ব সুবিধার জন্য। চীন তার অতিরিক্ত শিল্প ক্ষমতা রপ্তানি করে কাঁচামালের অ্যাক্সেস পেতে এবং ভূ রাজনৈতিক শক্তি বাড়াতে চেয়েছিল। তথ্যদিত চীন যতই ঋণ প্রদান করুক না কেন, সেগুলোর অধিকাংশ চীনা ইউয়ানে চিহ্নিত করা হয়েছিল, কারণ চীনও তার মুদ্রার প্রচার করতে এসেছিল। আজ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ একটি নতুন পর্যায়ে রয়েছে। ডিজিটাল অবকাঠামো, সবুজ শক্তি এবং টেকসই প্রকল্পটির উপর অধিক জোর দিয়ে চীন এটিকে BRI 2.0 হিসেবে পূর্ণ ব্র্যান্ডিং করেছে। কিন্তু বিশ্ব এখন আগের মতো নৈতিক প্রতিশ্রুতি বিশ্বাস করতে রাজি নয়। এখন দেশগুলো কেবলমাত্র সেই প্রকল্পগুলো গ্রহণ করে যা প্রকৃত অর্থনৈতিক সুবিধা প্রদান করবে, কেবল ঋণের বোঝা বাড়াবে না। প্রশ্ন হলো, BRI অন্যান্য দেশের এত ক্ষতি করলেও চীনের আদৌ কি লাভ হয়েছে? বাস্তবে চীন যা চেয়েছিল ঠিক তা অর্জন করতে পারেনি। চীন বিশ্বের উপর তার নিয়ন্ত্রণ বাড়াতে চেয়েছিল, কিন্তু পরিবর্তে BRI 2.0 এটিকে ঘৃণ্য ফাঁদ কূটনীতি হিসেবে চিহ্নিত করে। BRI চীনের নিজস্ব অর্থনীতিকে দৃঢ় করে দিয়েছে।
চীন বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ পরিশোধ এবং অর্জিত প্রকল্পগুলোর চালানির জন্য দায়ী হয়ে উঠেছে। অন্যদিকে BRI এর মাধ্যমে চীন বিশ্বব্যাপী 100টিরও বেশি বন্দরের প্রত্যক্ষ এবং পরোক্ষ অংশীদারিত্ব অর্জন করেছে। এটি একটি পদক্ষেপ যা চীনের রপ্তানি অর্থনীতির জন্য অত্যন্ত উপকারী। পুরো BRI নেটওয়ার্ক সম্পূর্ণ হলে এটি হবে এশিয়া থেকে ইউরোপের দীর্ঘতম সড়ক রেল যোগাযোগ, যা বিশ্বের জনসংখ্যার 65% কভার করবে। আমরা আশা করি আপনি আমাদের চ্যানেলের ভিডিওটি পছন্দ করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী দুর্দান্ত ভিডিওতে দেখা হবে।